অচেনা অজানা বিবেকানন্দ শঙ্কর। লন্ডন থেকে মিসেস অলিবুলকে স্বামী বিবেকানন্দ 5 জুন 1896 জানাচ্ছেন, আমার ভাই মহিন গত 2 মাস ধরে লন্ডনে রয়েছে। সে ব্যারিস্টার হতে চায়। মহেন্দ্রনাথের রচনা থেকে আমরা জানি শরৎ মহারাজ মানে স্বামী শারদানন্দ 1896 সালের মার্চ মাসে কলকাতা থেকে জাহাজে লন্ডনে যান। শরৎ মহারাজ কলকাতা পরিত্যাগ করিবার 1 সপ্তাহ পরে বর্তমান লেখক আইন অধ্যয়ন করবার জন্য লন্ডনে গমন করেন। এই বিলেত যাওয়ার ব্যাপারে স্বামীজির সাহায্য বা সমর্থন কতখানি ছিল তা আজও অস্পষ্ট। যদিও মহিমবাবু লিখেছেন, স্বামীজি বাচস্পত্য অভিধান চাহিয়া পাঠাইয়াছিলেন, সেই জন্য সকলে মিলিয়া 100 টাকা দিয়া অভিধানটি ক্রয় করিয়া বর্তমান লেখকের সহিত পাঠাইয়া দিয়াছিলেন। লন্ডনে স্বামীজি তখন নিজের জীবন যুদ্ধ নিয়ে ব্যতিব্যস্ত। তার উপর বিদেশে পদে পদে ভাইয়ের উপস্থিতি যে নানা অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব ঘটিয়েছিল তা এখন আমাদের জানা হয়ে গিয়েছে। আমাদের একমাত্র আনন্দ, মহেন্দ্রনাথ এইভাবে লন্ডনে হাজির হয়ে বিবেকানন্দের সমস্যা বাড়ালেও তিনি না গেলে আমরা লন্ডনে বিবেকানন্দ নামে 3 খণ্ডের অসামান্য গ্রন্থ থেকে বঞ্চিত হতাম। আমরা জানি বহু বৎসর পরে স্বামীজিকে দেখে মেজ ভাই মহিমের ভাইকে চিনতে একটু বিলম্ব হয়েছিল। বিবেকানন্দ ইন দ্য ওয়েস্ট গ্রন্থের নমস্যা লেখিকা মেরি লুইসবার্গ স্বামীজির কয়েকটি চিঠির সব কটি লাইন পুনরুদ্ধার করে প্রবাসী সন্ন্যাসীর তখনকার ছবিটি স্পষ্ট করে দিয়েছেন। এর আগে আমেরিকা থেকে স্বামীজি একবার লন্ডন গিয়েছিলেন, এটি দ্বিতীয়বার। স্বামীজি তার ভাইকে দেখে আহ্লাদ করে একটি সোনার কলম দিয়েছিলেন। এই কলম মহেন্দ্রনাথ আবার ছোট ভাইকে পাঠিয়েছিলেন, কিন্তু ডাকওয়ালাদের হাত থেকে তার নির্দিষ্ট স্থানে পৌঁছায়নি। প্রথম সাক্ষাতের পর পকেট থেকে 5 পাউন্ড দিয়ে ভক্ত কৃষ্ণ মেননের সঙ্গে নিজের ভাইকে পাঠিয়ে দিলেন। আরেক দিন দুপুরবেলায় ভাইয়ের ঘরে ঢুকে স্বামীজি পরামর্শ দিলেন, আঙুলগুলো সব সময় পরিচ্ছন্ন রাখবে, নখে যেন ময়লা না থাকে, বড় নখ হলে কেটে ফেলবে। আমার জামার পকেটে নখ কাটবার অনেক রকম যন্ত্র আছে, সর্বদা ফিটফাট থাকবে, নইলে লোকে ঘৃণা করবে। মিসেস বুলকে স্বামীজি তার ভাই সম্বন্ধে লিখলেন, আমি চাই যে সে ইলেকট্রিশিয়ান হোক। আমার ইচ্ছে সে আমেরিকা গিয়ে কোনো ভালো ইলেকট্রিশিয়ানের অধীনে কাজ করে। ক্ষেত্রীর রাজা তাকে কিছু টাকা পাঠাবেন। আমার কাছে যে 300 পাউন্ড আছে তার পুরোটাই আমি তাকে দিতে পারি। আপনি আমাকে বছরে যে $100 দিতে চেয়েছেন সেটা আমি নেব না। এরপরে ভাইয়ের স্বাস্থ্য নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। প্রত্যেক 15 দিন অন্তর তার জঙ্গল জ্বর হচ্ছে। ছেলেটি খুব ভালো, খ্যাতনামা। শিল্পী নন্দলাল বসুর সঙ্গে পরবর্তীকালে মহিমবাবুর আন্তরিক যোগাযোগ হয়েছিল। তাঁর স্মৃতিচারণ মহিমের বিলেত যাওয়াই স্বামীজি খুশি হননি, সম্ভবত পয়সা কড়ির অভাবের জন্য। মহিমবাবু লন্ডনে বছর 1.5 ছিলেন। খানিকটা অভিমান করে আর হাতে বেশি পয়সা না থাকার জন্যে মহিমবাবু বিলেত থেকে সোজা হেঁটে এদেশে ফিরে আসার মনস্থ করলেন। সব রাস্তাটাই পায়ে হেঁটে হেঁটে ইউরোপের নানান দেশের ভেতর দিয়ে গিয়ে উত্তর আফ্রিকা, পশ্চিম এশিয়া, গ্রিস, ইরান, সিরিয়া,
রাশিয়া, বুলগেরিয়া হয়ে 5 বছর ধরে দেশ পর্যটন করে 1902 সালে তিনি কলকাতায় ফিরলেন। মনে রাখা প্রয়োজন, বিলেতে যখন দুই ভাইয়ের দেখা হয় তখন স্বামীজির বয়স 33, মহিমের 26, সারদানন্দের 30, দ্রুত লেখক গুডিনের 25 এবং অপর সঙ্গী জন ফক্সের 23। মহিম অকস্মাৎ উধাও হয়ে বিশ্ব পরিভ্রমণে বেরোবার পরেও এই ফক্সের সঙ্গে তার যোগাযোগ ছিল। জেনে রাখা ভালো, উদাসী পথিক হয়ে বেরিয়ে পড়বার পর প্রায় 6 বছর মহিম তার মাকে একখানাও চিঠি লেখেননি। পরের বছর মিস ম্যাকলাউডকে লেখা এক চিঠিতে বিবেকানন্দ অনুরাগী মিস্টার স্টার্ডি জানাচ্ছেন, মহিমের ব্যাপারে জানি না, সে একেবারে উধাও হয়েছে, কোনো ঠিকানা রেখে যায়নি। আমি তার চিঠিপত্র পোস্ট অফিসে ফেরত দিয়েছি। শোনা যায় লন্ডনে ভাইকে নিয়ে স্বামীজির বেশ কিছু অসুবিধা হয়েছিল। মহিম ইলেকট্রিশিয়ান হতে আগ্রহী নন। বিবেকানন্দের খুবই ক্ষোভ, মিস মুলার তার ভাইকে জ্বর অবস্থায় বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। 1896 সালের শরৎকালে লন্ডনে মহিম একের পর এক লজিং হাউস পাল্টাচ্ছেন এবং তেমন কিছুই করছেন না। স্বামীজির ক্ষিপ্রলিপিকার জে গুডউইন সম্বন্ধে স্মৃতিচারণ করতে গিয়ে মহেন্দ্রনাথ নিজেই পরবর্তীকালে জানিয়েছেন, সারদানন্দ ও গুডউইনের সঙ্গে ভাইকেও স্বামীজি একই সঙ্গে আমেরিকায় পাঠাতে চেয়েছিলেন। লন্ডন অপেক্ষা নিউ ইয়র্কে অনেক কিছু শিক্ষা করিবার বিষয় আছে। আমেরিকাতে ইলেকট্রিসিটির কলকব্জা ও নানা প্রক্রিয়া লক্ষ্য করিয়া তিনি আশ্চর্যান্বিত হয়েছিলেন। মহেন্দ্রনাথের ভাষায় গুডউইন বর্তমান লেখককে আমেরিকাতে সাথী করিবার জন্য কয়েকদিন বিস্তর চেষ্টা করিয়েছিলেন। কখনো মিষ্টি কথায়, কখনো গালাগালি দিয়ে, কখনো বা হাস্য কৌতুকে নানাভাবে উহার মত বদল করাইতে চেষ্টা করিলেন। স্বামীজির বাচনভঙ্গি অনুকরণ করে গুডউইনের কথা বলেছিলেন। গুডউইন তখন সিংহের সরব গর্জন করিয়া ঘুষি পাকাইয়া বর্তমান লেখককে বলিতে লাগিলেন, মারব ঘুষি, দাঁত ভেঙে দেব, নাক ভেঙে দিব, চ আমেরিকায়। অভিমানী মহিম দাদার কাছ থেকে কলকাতায় ফেরত আসবার জাহাজ ভাড়া না চেয়ে পরিব্রাজক হিসেবে বেরিয়ে পড়েন এবং বহু দেশ ঘুরতে ঘুরতে দেশে ফেরেন। খেত্রীর কাছে লন্ডন থেকে লেখা চিঠিতে 13/1/1899 এক সাহায্যপ্রার্থী বাঙালি অক্ষয় কুমার ঘোষ জানান, আপনি মহিনের জন্য যে 30 পাউন্ড পাঠিয়েছিলেন তাহা মিস্টার স্টার্ডির কাছে রাখা আছে। গত 19 মাস মহিনের কোনো খবর নাই। কলকাতা থেকে 7 জুলাই 1898 ভূপেন্দ্রনাথ দত্ত খেত্রী জগনমোহন লালকে জানাচ্ছেন, বহুদিন আপনার সহিত পত্রালাপ করি নাই। আমি সংবাদ পাইয়াছি আমাদের অগ্রজ এখন তুর্কিতে। কথা হইতে তিনি পারস্য, তিব্বত, মঙ্গোলিয়া হইয়া চীনের প্রাচীর পর্যন্ত যাবেন। এই খবর তিনি মিস্টার টক নামে এক আমেরিকানকে এবং তাহার মারফত আমরা পাই। সন্ন্যাসী হয়েও সংসারের নানাবিধ সমস্যা থেকে মুক্ত ছিল না বিবেকানন্দ। কিছুদিন পর ফক্সকে স্বামীজি জানাচ্ছেন, দয়া করে মহিনকে লিখবেন, সে যা করছে তাতে আমার আশীর্বাদ থাকবে। আমি অ্যাডভেঞ্চার ভালোবাসি। একমাত্র কথা, আমার স্বাস্থ্য ভেঙে পড়েছে, বেশি দিন বাঁচব বলে আশা করি না। মহিনকে যে করেই হোক মায়ের এবং পরিবারের হাল ধরতে হবে। আমার যে কোনো সময়ে মৃত্যু হতে পারে। আমি এখন তাকে খুব পছন্দ করি।
এই চিঠিতে লন্ডন পর্বের কিছু অস্বস্তিকর অভিজ্ঞতার ইঙ্গিত আছে। যদিও মহেন্দ্রনাথের সারা জীবনের সমস্ত রচনায় দাদার প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধার প্রমাণ ছড়িয়ে রয়েছে, কিন্তু যে প্রতিকূল পরিস্থিতিতে প্রবাসে অপরের দয়ার উপর নির্ভরশীল বিবেকানন্দ তার ভাইকে স্নেহ প্রশ্রয় দিয়েছিলেন তা ভুলে যাওয়া সম্ভব নয়। পরবর্তী এক সময়ে বিরক্তিতে ফেটে পড়ে বিবেকানন্দ ইংল্যান্ডের স্টার্ডিকে তীব্র পত্রাঘাত করেছিলেন। মিস মুলারের অভিযোগ ছিল সন্ন্যাসী বিবেকানন্দ পারিবারিক ব্যাপারে জড়িয়ে পড়েন। স্টাডিকে বিবেকানন্দ লেখেন, সেন্ট জর্জেস রোডের বাড়ির দায়িত্বে ছিলে তুমি এবং মিস মুলার। আমার ভাই অসুস্থ, মিস মুলার তাকে বাড়ি থেকে বের করে দিলেন। তুমি আমাকে কাজের জন্যে যে পয়সা দিয়েছ তার প্রতিটি কড়ি ঠিক জায়গায় রয়েছে। তোমাদের চোখের সামনে আমি আমার ভাইকে দূরে সরিয়ে দিয়েছি, বোধহয় তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছি। আমি তাকে একটা আদলা দিইনি যা আমার নিজের সম্পত্তি নয়।